আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বললাম তো, যারা ভাগ্যে নেই তাদের অপেক্ষা করতে নেই। আমি নিজেকে পুরোটা মায়া থেকে বের করে আনতে চাচ্ছি, কারণ যাকে ভালোবাসতাম সে এখন অন্যের ভালোবাসায় বিভোর। রীতি রোহানের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল। রোহান বলল, আমি তোমার কাছে কিছুই লুকাতে চাইনি জানো, তাই সব খুলে বললাম। তোমার কি কিছু জানার আছে? আমার আর কিছুই জানার নেই। আমি হয়তো আপনাকে বুঝতে পেরেছি, আর আপনিও হয়তো আমাকে বুঝতে পেরেছেন। এভাবে অসম্পূর্ণ দুটো মানুষের মধ্যে সৃষ্টিকর্তা যদি সম্পূর্ণতা খুঁজে পান, তাহলে আমার কোনো অভিযোগ নেই। রীতির চোখে অশ্রু টলমল করছে, আর রোহানের বুকে আবার সেই অদ্ভুত যন্ত্রণা। সেও একসময় রীতির জায়গায় ছিল, তাই সে রীতির কষ্টটা বুঝতে পারছে। রোহান বলল, প্রমিস মি রিধি, যদি কোনো সুযোগ থাকে তুমি তোমার ভালোবাসা বাঁচানোর চেষ্টা করবে। আপনি কি করছিলেন? পারিনি। আমার একজনের জন্য কি আমি সব মানুষের হাসি কেড়ে নিতে পারবো বলো? আমার সেই অধিকার তো নেই। আর যদি মানুষগুলো খুব কাছের মানুষ হয় তখন তো প্রশ্নই ওঠে না। তাহলে আমি কিভাবে প্রিয় মানুষগুলোকে কষ্ট দিয়ে নিজেকে সুখী রাখতে পারবো? রীতি মিলান হাসি দিয়ে রোহানের কাছ থেকে বিদায় নিল। রীতি যাওয়ার পর রোহান রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়ালো। সে ভাবতে লাগলো, সে এমন একজনকে ভালোবাসে যে এখনও জানি না রোহান কতটা যত্নে তাকে এই হৃদয়ে রেখেছে। ঈশার জীবনে ভালোবাসার অভাব নেই, কিন্তু রীতির জীবনে হয়তো সেই ভালোবাসার অভাব আছে। রোহান চাই রীতির জীবনে সেই ভালোবাসা ফিরে আসুক। তা যদি রীতি তার ভালোবাসার মানুষটিকে ফিরে পায় তাতেও আপত্তি নেই। আর রোহানের যদি রীতির সাথে বিয়ে হয় তবে সে অবশ্যই রীতির জন্য হলো রীতিকে ভালোবাসার চেষ্টা করবে, কারণ সে জানে ভালোবাসা ছাড়া জীবন খুব জটিল। অনেকক্ষণ ধরে দিয়া ফোন চালাতে ব্যস্ত। ফয়সাল আহমেদ মেয়েকে নতুন ফোন কিনে দিয়েছেন। ফোন পেয়ে দিয়া প্লে স্টোর থেকে যত ধরনের অ্যাপস আছে সব নামিয়ে ফেলেছে, আর নতুন নতুন গেমস ডাউনলোড করেছে। আবার কিছুক্ষণ খেলার পর সেগুলো ডিলিট করে দিচ্ছে। যদিও দিয়া ফেসবুক অ্যাকাউন্ট অনেক আগেই খুলেছিল, তবে সে জামা কাপড় আর ব্যাগ জুতো এসবের বিজ্ঞাপন দেখতে ফেসবুকে ঢুকত। মানুষের মোবাইল ভর্তি নিজের ছবি থাকে, আর দিয়ার মোবাইল ভর্তি শাড়ি, জামা এসবের ছবি। সে সারাদিন বসে বসে মার্ক করা পেজের লাইভ দেখে, আর রাতে এসব নিয়ে স্বপ্ন দেখে। দিয়ার ছেলে তো বহুদূর, কোনো মেয়ের সাথেও চ্যাট হয় না, কারণ এই একটা কাজই তার একদম বিরক্তিকর মনে হয়। শুধুমাত্র রীতির সাথে সে ভয়েস পাঠিয়ে কথা বলে। তবে আজ অনেক দিন পর দিয়া মেসেঞ্জারে ঢুকলো, দেখলো অনেকগুলো মেসেজ জমে আছে। এভাবে আনরেড মেসেজ চোখের সামনে দেখলে তার চোখ চুলকায়। যে না মেসেজগুলো তার দেখার ইচ্ছে নেই সেগুলো সে ইগনোর মেসেজে বক্সে পাঠিয়ে দিতে লাগলো। হঠাৎ তার চোখ পড়ল মেসেজ রিকোয়েস্টে। তুমি কি আমার গল্পের নায়িকা হবে? এটি কোনো মেসেজ ছিল না, এটা ছিল আইডির নাম। কৌতূহলবশত দিয়া সেই আইডির ইনবক্সে ঢুকলো। ফেক আইডিটি থেকে গত 2 বছর ধরে অনেকগুলো মেসেজ এসেছে। দিয়া মনে মনে ভাবছে, লোকটি কি মানসিক রোগী? দিয়া এবার মেসেজগুলো শুরু থেকে পড়া শুরু করলো। মেসেজগুলো এমন, হাই, হ্যালো মিস দিয়া। তারপর কয়েক ঘন্টা পর আবার পাঠিয়েছিল, তুমি সারাদিন কি করো? আমার দিকে না হয় নাই বা তাকালে, মেসেজগুলো কি চোখে পড়ে না? তারপর একদিন পর আরেকটা মেসেজ পাঠিয়েছিল, তুমি কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটলে অনেক কিউট লাগে। দিয়া মেসেজটা পড়ে বিস্মিত হয়ে গেল। বিড়বিড় করে বলল, ইস কি ছেঁচড়া। সে যখন কলেজের প্রথম বর্ষে তখন এই মেসেজগুলো এসেছিল। এরপর অনেক দিন কোনো মেসেজ আসেনি। পরে মেসেজটি এসেছিল 6 মাস পর। মেসেজটা হলো, এই দিয়া, 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 তোমার নামটা তোমার মতোই সুন্দর। সেই সপ্তাহে আইডিটি থেকে আরও কিছু মেসেজ এসেছিল। এর মধ্যে ছিল, চোখে কাজল দিলে তোমাকে মারাত্মক লাগে। এই মেয়ে, আজ আমি কি ভয়টাই না পেয়েছিলাম। দিয়া শেষ মেসেজটি পড়ে মনে মনে ভাবছে, ভয় পেয়েছি মানে কি? আমি কি তাকে বুঝছি যে ভয় দেখাতে গিয়েছিলাম? অদ্ভুত তো লোকটা। পরে মেসেজটি ছিল, তুমি কি গান শিখতে চাও? আমি কিন্তু ভালোই গান গাইতে পারি। দিয়া এবার অবাক হয়ে গেল। মনে মনে বলল, আজও লোকটা আমাকে গান শেখাবে কেন? আমি কি তাকে গান শেখাতে বলেছিলাম? আর মেসেজ থেকে মনে হচ্ছে লোকটা আমাকে চেনে। তাহলে কে এই ছেঁচড়া? একবার সামনে আসুক, আমি তাকে আমার দুইটার হিটলার ভাইয়ের দিয়ে মার খাইয়ে আলোর গতিতে পৃথিবী থেকে বের করে দিব।
এরপর দিয়া দেখল অনেকদিন সেই আইডিটা থেকে কোনো মেসেজ আসেনি। আর পরের মেসেজটি এসেছিল যেদিন দিব্য ঈশাকে প্রপোজ করেছিল, ওই দিন রাতে। দিয়ার তারিখটা এখনও মনে আছে। সেই মেসেজটি ছিল, তোমাকে নীল রঙে একটু বেশি মানায়, তোমার বিয়েতে নীল শাড়ি পরো কিন্তু। দিয়া মেসেজটি দেখে ভালোভাবে বুঝে গেল যে ছেলেটি তাকে ভালো করে চেনে। এখন দিয়ার মাথায় ঘুরছে, যে করে হোক তাকে জানতে হবে এই স্যাসরাটা কে। যেই ভাবা সেই কাজ। দিয়া মেসেজের রিপ্লাই দিয়ে বলল, ওই ছাছড়া পোলা, সাহস থাকলে নায়কের মতো মেসেজ দে। আর এসব কি আজাইরা মেসেজ? ইস, কি বৃষ্টির নামও আবার। আর কি নাম খুঁজে পাসনি? আর তুই কোন সাহসে আমার আইডিতে ঢুকে আমাকে মেসেজ দিয়েছিস? জানিস আমি কার বোন? 2-3 ঘন্টা পর মেসেজের রিপ্লাই এলো, নায়করা কিভাবে মেসেজ দেয় তা তো আমার জানা নেই। তুমি কি নায়কদের সাথে চ্যাট করো নাকি? আমাকে একটা স্যাম্পল দাও তো, আমি সেটা দেখে না হয় তোমাকে মেসেজ দেব। এই, তুমি কে? হ্যাঁ, আমি তোমার মতোই একজন অতি সাধারণ মানুষ। আমি কি বলেছিলাম তুমি এলিয়েন? মানুষই তো হওয়ার কথা। আর তুমি আমাকে কিভাবে চেনো? আমি আর তুমি তো একই জায়গায় বাস করি। মানে তুমি কোথায় থাকো? পৃথিবী নামক গ্রহে থাকি। এক আকাশের নিচে তুমি আর আমি, একই সাথে অক্সিজেন নেই আর ছাই। প্রতিদিন আমি তোমায় খুঁজে মরি। তুমি শুধুই আমার গল্পের একমাত্র নারী। ভাই আপনি কে? ভাইয়া বলে চটকা দেব? আমি তো শুধুই ভালোবাসা নেব। আর আমি ব্লক মেরে তো 14 পুরুষ উদ্ধার করব। মিস দিয়া, ব্লক দিলে আমাকে হারিয়ে ফেলবে। আমার 14 পুরুষ সম্পর্কে তো আর জানা হবে না। অসহ্য। তারপর সে অফলাইনে চলে গেল। আজ প্রথম কোনো ছেলের সাথে সে কথা বলেছে। তার মনে মিশ্র অনুভূতি জন্ম নিচ্ছে। আবার ছেলেটাকে ব্লক করে দিতেও মন চাইছে না, কারণ দিয়া এখন এই রহস্যময় আইডির মালিককে খুঁজতে চায়। তার জানতেই হবে কে সে, যে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখেছে। পরের দিন সকালে দিয়া ভার্সিটির জন্য বের হলো। হঠাৎ একটা ছোট বাচ্চা কোথা থেকে এসে তাকে একটি গোলাপ ফুল আর চিরকুট ধরিয়ে দিয়ে চলে গেল। বাচ্চাটিকে সে কিছু জিজ্ঞেস করার সুযোগই পেল না। দিয়া চিরকুট খুলে দেখল সেখানে লেখা আছে, ভালোবাসি তোমায় প্রথম দিন থেকে, যত্নের সাথে চোখের আলোতে রেখে, হোক বইয়ের পাতায় বা মনের খাতায় তোমার ছবি এঁকে। দিয়া, তুমি জ্বালিয়ে রেখেছো মনের প্রদীপ ঠেকে, নিজেকে উৎসর্গ করার ইচ্ছে আমার। তোমার হাত দুটি চেয়ে ধন্য হব তোমার মতো কোমল কিরণ পেয়ে। দিয়া চিরকুট থেকে চোখ তুলে আশেপাশে তাকালো, কিন্তু এমন কাউকেই চোখে পড়ল না যাকে চিরকুটটির মালিক বলে সন্দেহ করতে পারবে। দিয়ার মাথায় এখন আর কিছুই ঢুকছে না। এসব অনর্থক চিন্তা করে মাথা ঘামিয়ে তার মানসিক রোগী হওয়ার কোনো ইচ্ছে নেই। এমনিতেই পড়াশোনার চাপ কি কম? তার উপর তার হিটলার ভাইরা যদি জানতে পারে কেউ তাকে বিরক্ত করছে, তাহলে চাপের চাপ দিয়ে নতুন মোবাইলটাই নিয়ে ফেলবে, সব শেষ। দিয়ে আর যাই হোক, যত সব স্যাঁচড়ার জন্য নিজের ভালোবাসার মোবাইলটা বিসর্জন দিতে পারবে না। ঘড়িতে রাত 12টা। আকাশ পরিষ্কার, কালো আকাশে সুন্দর একটা চাঁদের জায়গা হয়েছে। রোহান ছাদে বসে গিটারে সুর তোলার চেষ্টা করছে। দিব্য রোহানকে একা বসে থাকতে দেখে তার পাশে এসে বসলো। জিজ্ঞেস করলো, ভালো আছিস? আমাদের কি অনেকদিন পর দেখা হয়েছে? কিছু মানুষ প্রতিদিন আমাদের সামনে থাকে, তাই আর জিজ্ঞেস করা হয় না তারা কেমন আছে। কিন্তু প্রতিদিন তো সবাই ভালো থাকে না, কিছু কষ্ট তো থাকে যা হয়তো তারা লুকিয়ে রাখে। আমি ভালো আছি। আগে ভালো ছিলাম না। আগে জীবনের আনন্দের অভাব ছিল। আঘাত পেলে শান্ত হয়ে যাওয়ার মতো কোনো আশ্রয় খুঁজে পেতাম না। কিন্তু এখন আর আমি নিঃসঙ্গ নই। এখন আমার একটা পরিবার আছে। একটা সময় সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার মতো কৃত্রিমতা আমার জীবনের অভ্যাস ছিল। শব্দটা এত বিরক্তিকর ছিল, কিন্তু প্রতিদিনই আমি সেই শব্দ শুনেই এক রাশ কষ্ট আর বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠতাম। আর এখন মা ডেকে দেয় আর বলে, বাবা তুই অফিসে যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। তখন ইচ্ছে করে সেই ডাকটা শোনার জন্য আরও কিছুক্ষণ শুয়ে থাকি। একটা সময় ছিল যখন বুয়া এসে নাস্তা বানিয়ে দিয়ে যেত। কখনো কখনো ক্যান্টিনে নাস্তা করে নিতাম, আর মাঝে মাঝেই এসব বাইরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়তাম। এরপর বাসায় এসে ট্যাবলেট খেয়েই নিজেকে সুস্থ করতে হতো। এমনও দিন গিয়েছিল যখন আমি অসুস্থ শরীর নিয়ে বিছানায় শুয়ে আছি, আর ঘন্টার পর ঘন্টা কেটে গেছে, কিন্তু কেউ আমার খোঁজ নিতে আসছে না। আর এখন সকালে মায়ের হাতের একটা রুটিতেই আমার পেট ভরে যায়। অফিস শেষে বাসায় ফিরলে আমার জন্য কেউ ছুটে আসে। একটা মিষ্টি হাসি মাখা মুখ এসে জিজ্ঞেস করে, দুপুরে কি খাবি? তোর কি খুব ক্লান্ত লাগছে?
বেশিক্ষণ রুম বন্ধ করে বসে থাকলে কেউ একজন দরজার ওপাশে দাঁড়িয়ে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করে, রোহান বাবা, তুই কি ঠিক আছিস? আমি আসলেই ভালো আছি দিব্য, খুব বেশি ভালো আছি এখন। একটা সময় ছিল যখন দুপুরে আমি আর বাবা না খেয়েই থাকতাম। কখনো কখনো আপেল বা সালাদ বানাতাম। যেদিন বুয়া আসতো সেই দুপুরে রান্না করে দিয়ে যেত, কিন্তু ওই রান্নায় সেই মায়াটা আর ভালোবাসাটা ছিল না, যেটা এখন আমি ফিরে পেয়েছি। সারাদিন বাইরে থাকার পর বাসায় এসে নিজের এলোমেলো জিনিসগুলো গুছিয়ে রাখতে হতো, আর ক্লান্ত লাগলে ওভাবেই ঘুমিয়ে পড়তাম। আমি অসুস্থ পরিবেশে বড় হয়েছি, কিন্তু এখন আমার আশেপাশে সব কিছু সুস্থ আর স্বাভাবিক। আমার চারপাশে এখন অনেক শান্তি। কলেজে ওঠার পর অনেকটাই শিখে ফেলেছি কিভাবে একা থাকতে হয়। কিন্তু স্কুলে যখন ছিলাম তখন কেউ টিফিন বানিয়ে দেওয়ার মতো ছিল না, কেউ স্কুল থেকে নিতেও আসতো না। বাবা তো সবসময় ব্যস্তই থাকতো, মাও তো পাশে ছিল না, আমার কেউই ছিল না। কিন্তু আমি এখন বড়ই সুখী মানুষ। আমি এখন অনেক ভালো আছি, আমার আর কি চাই। দিব্য রোহানকে জড়িয়ে ধরল, কিন্তু রোহানের চোখে অশ্রু নেই, কারণ ছেলেদের কাঁদতে নেই। দিব্য বলল, আমি চাই তুই সবসময় ভালো থাক, কিন্তু এভাবে ভালো থাকবি না। তোর আর রিদির বিয়ের কথাবার্তা তো অনেকটাই ফাইনাল হয়ে গেছে। আগামীকাল তোদের এঙ্গেজমেন্ট, কিন্তু তুই তো জানিস না তুই কত বড় ভুল করছিস। কি ভুল করছি? রিদিকে বিয়ে করলে তুই কখনো সুখী থাকবি না, কারণ আমি জানি রিদি অনেক ভালো একটা মেয়ে, কিন্তু ও তোকে সুখী রাখতে পারবে না, কারণ ও রক্তিম ভাইকে ভালোবাসে। রক্তিম ভাইয়া মানে বুঝলাম না ঠিক। দিব্য রোহানকে সব খুলে বলল, রক্তিম আর রিধি ভালোবাসার কথা, সাথে রিধিকে মেনে না নেওয়ার যুক্তি। রোহান সব শুনে বলল, কি বলছিস এসব? বিষয়টা রিধির জন্যই তো খুবই অপমানজনক। তাহলে মেয়েটার অবস্থা তো ভালো না। সেই দিনও আমি ওর চোখে মুখে অদ্ভুত কষ্ট দেখেছিলাম। মানুষগুলোর মাঝে কি কোনো দয়া মায়া নেই নাকি? আমিও সেটাই ভাবছি। এত বছর মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখলো, এত কিছু করলো, কিন্তু শেষটা একদম বাজে হয়ে গেল। মেনে নিলে তেমন কোনো সমস্যা হতো না। আমার মনে হয় না ভালোবাসার সম্পর্কগুলোতে এসব বংশজাত টেনে আনা উচিত। ভালো থাকাটাই বৈবাহিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। এখন তো আমি এই বিয়ে অবশ্যই করব। বাবা মাকে বলে বিয়ের তারিখটা আরও আগানো গেলে ভালো হবে। আমি রিধিকে এভাবে অপমানিত হতে দিতে পারি না। কিন্তু তুই আমার কথা ভাবছিস নাকি তাদের সম্পর্ক নিয়ে ভাবছিস? রিধি নিজেই আমাকে বলেছে সে নিজ ইচ্ছাতেই এই বিয়ে করছে। তার অর্থ হচ্ছে রিধি কোনো সাপোর্ট পাচ্ছে না। সাপোর্ট পেলে বিয়েতে হ্যাঁ বলতো না। রিধি হয়তো মানসিক চাপে আছে, আর সে ওই ঘরে সুখেও থাকবে না, কারণ রক্তিমের ফ্যামিলি ওকে মেনেই নিচ্ছে না। আর রিধির জায়গা কোথায়? রিধির আপনজনই বা কে আছে যে ওর দায়িত্ব নেবে? আর আমি যদি এই বিয়েতে না করে দিই, তারা কি অন্য ছেলের সাথে রিধির বিয়ে দেবে না? ওকে তো আর বসিয়ে রাখবে না। আর কজনই বা বুঝবে মেয়েটার কষ্ট? আমার ভাগ্য হয়েছে, তাই আমি বুঝতে পেরেছি। রোহান মনে মনে ভাবল, ওর চোখের যন্ত্রণাগুলো আমার যন্ত্রণাগুলোর মতোই, কারণ দুটো অসম্পূর্ণ অস্তিত্বই তাদের একে অপরের দুর্বলতা বুঝতে পারে। রক্তিম ভাই এখনো রিদিকে ভালোবাসেন। ভালোবাসলে এসব চুপচাপ সহ্য করছে কেন? দিব্য শোনো, এতটাই ভালোবাসলে তার কিছু করা উচিত ছিল। আর এখনও সুযোগ আছে। রিধি যদি কখনো রক্তিম ভাইয়ার কাছে ফিরে যেতে চায়, আমি আটকাবো না। আমি শুধু মেয়েটাকে কষ্ট থেকে বাঁচাতে চাইছি। আমি এত কিছু আগে জানতাম না, কিন্তু এখন যেহেতু জেনেছি, তাহলে রিধিকে আর কারো কথা শুনতে হবে না। মেয়েটার এখন এসব সহ্য করার বয়স হয়নি। মানুষের ভালো মতো বাঁচার জন্য শুধু আত্মা থাকলেই হয় না, মনেরও দরকার হয়। মনটা একবার ভাঙলে মানুষ খুব শক্ত হয়ে যায়। ওই শক্ত জীবনে সব কিছুই বড় প্যাঁচালো মনে হয়। কোনো কিছুই ভালো লাগে না, শ্বাস নিতেও কষ্ট হয়। নিজের কথা একবারও ভাবলি না? আমার নিজেরই কিছুই নেই। অন্যের জন্য কিছু করতে পারলেই আমার ভালো লাগবে। আমাকে আর কিছু বলিস না। আমি অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি তোর সাথে আছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। পরদিন ফয়সাল, রাজিয়া, দিব্য, ঈশা, দিয়া আর রোহান রক্তিমদের বাসায় এলো। বেগম আতিকা ও জুনায়েদ নবনী দম্পতি তাদের অনেক আদর অভ্যর্থনা করলেন। রক্তিম তাদের দেখে বুঝে ফেলেছে কি হতে যাচ্ছে। রক্তিম নবনী হুসেনকে একপাশে ডেকে এনে জিজ্ঞেস করলো, মা, কি হচ্ছে এসব? আজ রিধি আর রোহানের এঙ্গেজমেন্ট। যেহেতু দুই পক্ষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, তাই তাদের বাসায় দাওয়াত করলাম। সাথে এঙ্গেজমেন্টটাও হয়ে যাবে, আর আমরা আমাদের মেয়ের শ্বশুরবাড়ির লোকদের ভালো মতো জানতেও পারবো।
রিধি তোমাদের মেয়ে না, আর কখনোই রিধিকে তোমার মেয়ে বলবে না। জানো মা, আমি ভাবতাম আমার মা কখনোই সমাজের এসব ভ্রান্ত সংস্কার মানে না। আমার মা মানুষকে মানুষ হিসেবে দেখে। রিধিকে যখন তুমি ভালোবাসতে, আমার চেয়ে বেশি আদর করতে, তখন আমার গর্ব হতো। ভাবতাম আমার মায়ের মন কত বড়। রিধি অসুস্থ হলে যখন তুমি চোখের পানি ফেলতে, রাত জাগতে, তখন অনেক ভালো লাগতো। কেন জানো? যে মানুষ অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসে, তাদেরকেই মূলত মা বলে। সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় ঠিকই, কিন্তু একজন বন্ধাও মা হতে পারে, কারণ মা হওয়ার জন্য মন দরকার। তুমি আমার মা হতে পেরেছো কারণ তুমি আমাকে জন্ম দিয়েছো, কিন্তু রিধির মা হতে পারোনি। আমি স্বীকার করলাম রোহান ভালো ছেলে, কিন্তু আমি কি খারাপ? আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? তাহলে তুমি কেন আমার আর রিধির সম্পর্ক মানছো না? আমি বলছি তুমি কেন মানছো না? কারণ হলো রিধির কোনো বংশ পরিচয় নেই, রিধির মা বাবা নেই। একটা অনাথ মেয়েকে বউ করে আনলে তোমরা তো সমাজের মানুষকে মুখ দেখাতে পারবে না। কিন্তু বাবার আমাদের এই সম্পর্কে কোনো সমস্যা ছিল না। শুধু তোমার আর নানুর চাপে তিনিও চুপ করে আছেন। আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। এখন হয়তো বুঝতে পারছিস না, কিন্তু একসময় ঠিকই বুঝবি। বুঝতে হবে না, আর যা বোঝার বুঝে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমার সাথে অনেক উঁচু গলায় কথা বলে ফেলেছি, কিন্তু রিধিকে আমি এখনও ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষকে আমি চাপের ওপর রাখতে চাই না। রিধি এখন থেকে স্বাধীন। তোমরা ওর ওপর সব অধিকার হারিয়ে ফেলেছ। এখন যাদের অধিকার আছে, শুধু তারাই রিধি আর রোহানের বিয়ে হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেবে। এখন থেকে তোমরা রিধির ওপর আর কোনো মত চাপিয়ে দিতে পারবে না। রক্তিম, তুই ওদের সামনে কোনো তামাশার সৃষ্টি করিস না। আমি জানি আমাকে কি করতে হবে। তামাশা তো এতদিন হয়েছে, এখন যা ঠিক তাই হবে। আমি এতদিন অপেক্ষায় ছিলাম, ধরে নিয়েছি তোমরা আমাদের ভালোবাসা বুঝতে পারবে, কিন্তু তোমরা আজ সব সুযোগ শেষ করে দিয়েছ। আমি জানতাম না আমার অপেক্ষার সমাপ্তিটা এত বাজেভাবে হওয়ার ছিল। রিধি শাড়ি পরছে আর তার চোখ বেয়ে অশ্রু ঝরছে। মানুষ কষ্টের মধ্যেও যে নিজেকে সাজাতে পারে তা আজ রিধি নিজেকে দেখেই বুঝতে পারছে। কিছুক্ষণ পরপর টিস্যু দিয়ে চোখের পানি মুছে রিধি মুখের সাজটা রক্ষা করার চেষ্টা করছে। এরপর সে কাপা হাতে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। তার নিজেকে দেখে আরও বেশি কান্না পাচ্ছে। হঠাৎ রক্তিম রিধির রুমে ঢুকে দরজা আটকে দিল। তারপর রিধির কাছে সে রিধিকে দেওয়ালের সাথে চেপে ধরল। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। রিধি কাপা গলায় বলল, রক্তিম, ব্যথা লাগছে। কি করছো তুমি? তুমি আমার কাছ থেকে এত বড় কথা কিভাবে লুকালে? হ্যাঁ বে, চুপ করে আছো কেন? তোমার সাহস কিভাবে হলো? হ্যাঁ, আমাকে ভুলে যাও রক্তিম। আমাদের মিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি জানি না আছে কিনা, কিন্তু তোমার এভাবে বিয়েতে মত দেওয়া উচিত হয়নি। আমি কাউকে কষ্ট দিতে চাই না। তাহলে আমাকে কেন কষ্ট দিচ্ছ? আমাকে আর কিছু জিজ্ঞেস করো না প্লিজ। এতদিন তোমাকে অনেক অপেক্ষা করিয়েছি, কিন্তু আমি এত সহজে হেরে যাব না। আগামী 2 দিনের মধ্যে আমি সব ঠিক করে দেবো ইনশাল্লাহ। রিধি আর রোহানের এঙ্গেজমেন্ট হয়ে গেল। আর রক্তিম এক কোণে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। সে নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করেছে, কারণ সে এভাবে সবার সামনে রিধি আর তার পরিবারকে ছোট করতে চায়নি, তাই সে চুপ করেছিল। এরপর রোহান ও তার পরিবার বের হয়ে যাওয়ার পর রক্তিম দিব্যকে এসে আটকালো আর বলল, দিব্য, তোমার একটা সাহায্য প্রয়োজন। জি বলুন। তোমার বন্ধু অনেক আছে না, আমি ওর সাথে আগামীকাল দেখা করতে চাই। প্লিজ ওকে আমার সাথে দেখা করতে বলবে। অনেকের সাথে কেন দেখা করবেন? কোনো সমস্যা হয়েছে? অনেকের বোন, যাকে মেলায় হারিয়ে ফেলেছিল। আমি মেয়েটাকে চিনি, মেয়েটা বেঁচে আছে। কি? কে সে? আগামীকাল অনেককে নিয়ে এসো, তখনই জানতে পারবে। আগামীকাল রিধির জীবনে এক নতুন সূর্য উঠবে। হয়তো আবার কিছু অস্তিত্বের অপেক্ষার সমাপ্তি হতে যাচ্ছে। দীপ গতকাল রাতেই অনিককে ফোন করে বলেছিল রক্তিম তার সাথে দেখা করতে চায়। অনিক দিব্যকে অনেকবার দেখা করার কারণ জিজ্ঞেস করলেও দিব্য এই ব্যাপারে তাকে আর কিছুই বলল না, কারণ সে জানে অনিক তার বোনের ব্যাপারে খুবই আবেগপ্রবণ। এখন যদি সে অনিককে জানিয়ে দেয় রক্তিমের কাছে অরণির তথ্য আছে, তাহলে অনিক আর সকাল হওয়ার সময় দেবে না। এত বছর অনিক তার বোন অরণির মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে আসছে, কারণ 11 বছর আগে বোনকে মেলায় নিয়ে যাওয়ার জেদ অনেকই করেছিল। অনেক স্কুলের বন্ধুদের কাছে শুনেছিল মেলায় অনেক কিছু পাওয়া যায়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সেখানে সুন্দর সুন্দর রাইডও আছে। তার যেহেতু দেশের বাইরে ছিল, সেহেতু বাংলাদেশের মেলা তারা কখনো দেখেনি এবং সেই সম্পর্কে কোনো ধারণাও তাদের ছিল না।
তাই স্কুলের বন্ধুদের কাছে এসব শুনে বাসায় এসে অনেক সেই গল্প অরণিকেও শুনিয়েছিল। আর এরপরই অরণি মেলায় যাওয়ার বায়না ধরে বসে। অরণির পাশাপাশি অনেকেও বাবা মাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। আর এ কারণেই অনেক নিজেকে অপরাধী মনে করে। এদিকে অরণির মৃত্যুর পর তাদের জীবনের গতিপথ পাল্টে যায়। অনেকের বাবা কামাল সিদ্দিক অনেক বড় ব্যবসায়ী, তবে তার ব্যবসা সম্পদ সব কিছুই দেশের বাইরে ছিল। মূলত কামাল সিদ্দিক দেশের বাইরে পড়াশোনা করেছিলেন। পড়াশোনা শেষ হওয়ার আগেই তিনি তার কাজিন আদিবা সিদ্দিকাকে বিয়ে করে সেখানেই নিয়ে যান। পরবর্তীতে ব্যবসা দাঁড় করিয়ে বাবা মা আর শাশুড়িকেও নিয়ে যান। এর মধ্যে দেশে এসেছিলেন বাবা মা আর শাশুড়ির মৃত্যুর পর, কারণ তাদের শেষ ইচ্ছে অনুযায়ী দেশের বাড়িতেই দাফন করা হয়েছিল। এরপর অনেক বছর তারা আর দেশে আসেনি। শেষবার এসেছিল যখন অরণির বয়স 4 বছর। তাদের ইচ্ছে ছিল বাংলাদেশেই থাকার, কিন্তু তার হলো না। যেদিন মেলায় আগুন ধরেছিল, কামাল সিদ্দিক মেয়েকে ভিড়ের মাঝে হারিয়ে ফেলেছিলেন। স্ত্রী পুত্রকে নিরাপদ জায়গায় রেখে এসে তিনি মেয়েকে আবার খুঁজতে যান, কিন্তু অতিরিক্ত চাপ নিতে না পেরে তিনি ঘটনাস্থলেই স্ট্রোক করে ফেলেন। এরপর তাকে কিছু লোক সেখান থেকে বের করে এনেছিল। আর তারপরেই কামাল সিদ্দিক কয়েক মাস বিছানা ছেড়ে উঠতে পারেনি। এমনকি অরণিকে খুঁজে না পাওয়ার খবরটিও তাকে জানানো হয়নি। পরবর্তীতে সেই খবর জানার পর তিনি আবার অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু আল্লাহর রহমতে শেষ যাত্রেও তিনি বেঁচে গিয়েছিলেন। আর একমাত্র বন্ধু পিটার ম্যাথিউস আর তার স্ত্রী এনি ডিসুজা তাদের অনেক সাহায্য করেছিল, কিন্তু তবুও অরণিকে কেউ খুঁজে পায়নি। কামাল সিদ্দিক এখন মোটামুটি সুস্থ আছেন, তবে অরণির ছোটবেলার ছবিগুলো দেখলে তিনি আবেগ আটকে রাখতে পারেন না। সে তো তাদের একমাত্র আদরের মেয়ে ছিল। কামাল সিদ্দিক অরণিকে খুব বেশি ভালোবাসতেন। মেয়েকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন, কিন্তু একটা দুর্ঘটনা তাদের পুরো পরিবারটি এলোমেলো করে দিয়ে গেছে। অন্যদিকে আদিবা সিদ্দিকা এখনও মেয়েকে ফিরে পাওয়ার আশায় আছেন। তার ধারণা তাদের মেয়ে একদিন ফিরে আসবে। এত বছর তিনি অরণির অপেক্ষায় ছিলেন। মায়ের মন বলে কথা, এই মন খুবই নরম হয়। তাই তিনি যতদিন অরণিকে দেখবেন না ততদিন অপেক্ষায় থাকবেন, কারণ তিনি তো মেয়ের লাশ দেখেননি। তাহলে কেন বিশ্বাস করবেন তাদের মেয়ে আর বেঁচে নেই? অনেকেরও একই বিশ্বাস ছিল যে অরণি বেঁচে আছে, তাই সে বাংলাদেশে পড়াশোনা শুরু করেছে। হোস্টেল থেকেই স্কুল কলেজ শেষ করেছিল। আর তখন থেকে দিব্য তার সবচেয়ে ভালো বন্ধু। দিব্য খুব কাছ থেকে অনেকের কষ্টটা বুঝতে পেরেছিল। দিব্যর জন্মদিনে দিয়া যখন ছোট ছোট কার্ড বানিয়ে ভাইয়াকে উপহার দিত, তখন অনেক সেই কার্ডগুলো উল্টে পাল্টে দেখত আর বলতো, অরণিও খুব ভালো ছবি আঁকতে পারতো। রাজা রানী, হাতি ঘোড়া এসবের ছবি আঁকতো আর আমার কাছে নিয়ে আসতো। আমি খাতায় ভেরি গুড লিখে দিতাম। লিখে দিলে ও অনেক খুশি হতো। অরু থাকলে হয়তো আমাকে ওইভাবে উপহার দিত। জানিস দিব্য, অরুকে আমি আঁকা শিখিয়েছিলাম। সেদিন কথাগুলো বলেই অনেকের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছিল, কিন্তু দিব্যর সেই মুহূর্তে তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। সকালে রক্তিম ঘুম থেকে উঠে রীতির ছোটবেলার ছবি, ড্রয়িং খাতা যেখানে সে তার বাবা মা আর ভাইয়ের ছবি এঁকেছিল, আর সেই খবরের কাগজ যেখানে রীতির হারানো বিজ্ঞপ্তি ছাপানো হয়েছিল, সেগুলো নিয়েই বাসা থেকে বের হয়ে গেল। খবরের কাগজটি এতদিন জুনায়েদ হোসেনের কাছেই ছিল। তিনি আবার এসব জিনিসের খুব যত্ন নেন। অনেক বছর আগের হিসাবের খাতাও তার কাছে আছে। যেদিন রক্তিম জানতে পেরেছিল অনেকেই রীতির অনু ভাইয়া, সেদিনই সে খবরের কাগজটি বাবার কাছ থেকে খুঁজে নিয়েছিল। এদিকে দিব্য আর অনেকক্ষণ ধরেই জিওসির মোড়ে দাঁড়িয়ে আছে। অনেকের কিছুক্ষণ পরপর হাত ঘামছে, ঘামে তার শার্টও ভিজে গেছে। তার মাথার উপর কড়া রোদ, কিন্তু সে ছায়ে না দাঁড়িয়ে এদিক সেদিক পায়চারি করছে। রক্তিমের অপেক্ষায় সে বারবার সামনের রাস্তায় তাকাচ্ছে। একটা মিনিটও যেন তার কাছে অনেক বেশি সময় মনে হচ্ছে। মূলত দিব্য আসার পরই অনেক জিজ্ঞেস করতে লাগলো কেন রক্তিম তাকে ডেকেছে। দিব্য বলে দিল, রক্তিম ভাইয়া অরণির সম্পর্কে খোঁজ দিতে পারেন। অরণির খোঁজ পাওয়া গেছে শুনে অনেকের মনে উত্তেজনা সৃষ্টি হয়ে গেল। সে বারবার নিজের মনকেই প্রশ্ন করতে লাগলো, অরণি বেঁচে আছে? তাহলে এখনো কোথায় আছে? মেয়েটা কত বড় হয়েছে। আচ্ছা, আমার অরু দেখতে কেমন হয়েছে?
এখন কি তার অনুপ ভাইয়াকে মনে রেখেছে? এদিকে রক্তিমকে আসতে দেখেই অনেক ছুটে গেল আর জিজ্ঞেস করলো, আমার অরু কোথায়? আপনি অরুকে আনলেন না কেন? অরু ভালো আছে তো? ও কি আমাকে ভুলে গেছে? ঠান্ডা হও অনিক, এভাবে উত্তেজিত হয়ে পড়ো না। তোমার বোন ভালো আছে, আর এখন আমাদের কোথাও বসলে ভালো হবে। তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর দীপ, অনিক আর রক্তিম একটা ক্যাফেতে গিয়ে বসলো আর রক্তিম শুরু থেকে সব ঘটনা অনিককে বলতে লাগলো। অনিক ভাবতে লাগলো, তাহলে রিদি তাদের অরুণী, যে মেয়েটাকে কতবার দেখেছে, কিন্তু একটুও বুঝলো না যে এই মেয়েটি তার বোন। সে কত বড় দুর্ভাগা ভাই। রক্তিম নিজের সাথে আনা তথ্যগুলো অনিককে দেখালো। এসব দেখে অনেক চোখের পানি আটকে রাখতে না পেরে রক্তিমকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর বলল, আপনি জানেন না ভাইয়া, আমি আমি আপনি আমাকে কি দিয়েছেন? আপনারা এত বছর আমার বোনকে আদর ভালোবাসা দিয়েছেন, পড়াশোনা করিয়েছেন, আমাদের উপর অনেক বড় ঋণ চাপিয়ে দিয়েছেন। এই ঋণ হয়তো কখনোই শোধ করতে পারবো না। আপনার বাবা মা যদি আমার বোনটার পাশে না থাকতো, আজ আমার অরুর কি হতো? সে কোথায় থাকতো? আমার রিধি। রক্তিম এতটুকু বলে থেমে গেল। এখন তো আর রিধি তার নেই, এখন সে অরুণী হিসেবে পরিচয় পাবে। রক্তিম এবার তার ভুল শুধছে বলল, তোমার অরু, অর্থাৎ অরুণী খুবই লক্ষ্মী একটা মেয়ে। ও অনেক বড় হয়ে গেছে, ওর জীবনে ভালোবাসার বড়ই অভাব পড়েছে। আমি চাই অরুণী ভালো থাকুক, সুখে থাকুক, আর যাই হোক কষ্টের ছিটে ফোটাটাও যেন ওর আশেপাশে না আসুক। মেয়েটা না কষ্ট সহ্য করতে পারে না, কিন্তু এই 1 মাসেও অনেক কষ্ট সহ্য করে ফেলেছে। ওর একটাই অপরাধ ছিল, আর সেটা হলো ও আমাকে খুব ভালোবাসে, আর আমিও ওকে প্রচণ্ড ভালোবাসি। আমার মা আর নানু আমাদের এই সম্পর্কটা মানছে না, আর তারা অরুণীকে মানসিকভাবে আঘাত করছে। ও খুব কষ্ট পাচ্ছে, কিন্তু কাউকে কষ্টগুলো দেখাতে পারছে না। ও বাধ্য হয়ে রোহানকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। আমি জানি রোহান ভালো ছেলে, কিন্তু ও তো আমাকে ভালোবাসে। অনেক আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক আগে থেকে জানতে পেরেছিলাম রিধি তোমাদের অরু, কিন্তু বলার সাহস হয়নি। আমি রিধিকে খুব ভালোবাসি, আমি ওকে হারাতে চাইনি। সত্যটা জেনে গেলে যদি তুমি আর তোমার বাবা মা ওকে নিয়ে যেতে, তখন আমি কি নিয়ে থাকতাম? আমি চেয়েছিলাম একদম বিয়ে করেই রিধিকে তোমাদের সামনে নিয়ে আসব। তখন তো চাইলেও আমার রিধিকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। কিন্তু দেখো কি ছিল আর কি হয়ে গেল। রক্তিমের গলা ভারী হয়ে আসছে। সে হয়তো রিধিকে হারিয়ে ফেলবে, তাই অনেক কষ্ট লাগছে তার। কিন্তু আর যাই হোক, সে রিধিকে চাপের মধ্যে রাখতে চায় না। এখন রিধির বাবা মা তাদের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কখনই যাবে না, তাই এবার হয়তো রিধিকে কেউ আর বিয়ে করতে বাধ্য করবে না। অনিক বলল, আমি আমার বোনকে নিয়ে যাব। ও কি আসবে আমাদের সাথে? রিধি এখনো তোমার কথা বলে, আমাকে তার বাপ্পি, আমি আর অনু ভাইয়ার গল্প শোনায়। তাহলে কেন যাবে না তোমাদের সাথে? আর কিসের মায়া থাকবে? সব মায়া তো শেষ হয়ে গেছে। ওকে নিয়ে যাও, ওকে একটু ভালো মতো শ্বাস নিতে দাও। ওই বাসায় ওর দম বন্ধ হয়ে যায়, কাউকে বলতে পারে না, কিন্তু আমি সব বুঝি। অনেক বাসে এসে বাবা মাকে জানালো সে তাদের অরুণীকে খুঁজে পেয়েছে। কামাল সিদ্দিক এবং আদিবা সিদ্দিকা অরুণীর খবর পেয়ে যেন আত্মহারা হয়ে উঠেছেন। তাদের এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। এসব অনুভূতি শব্দকে হার মানিয়ে যায়। এরপর তারা সিদ্ধান্ত নিলেন আজ বিকেলে তাদের মেয়েকে তাদের কাছে নিয়ে আসবেন। তারা আর দেরি করতে চান না, কারণ এত বছর পর তাদের অপেক্ষার সমাপ্তি হয়েছে। অন্যদিকে দিব্য বাসে গিয়ে সবাইকে জানিয়ে দিল রিধির আসল পরিচয় হলো সে অনেকের হারিয়ে যাওয়া ছোট বোন অরুণী। সব শুনে রাজিয়াও ফয়সাল অনেক খুশি হয়েছেন, আর দিয়া তো আরও বেশি খুশি হয়েছে, কারণ রিধি এতদিন রক্তিমের বাসায় খুব কষ্ট আর অপমান সহ্য করে এসেছিল। এদিকে রোহানও অনেক খুশি হয়েছে, কারণ এখন সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটবে। কারণ যে বংশ বিবেচনা করে হৃদের সাথে রক্তিমের পরিবার অন্যায় করেছিল, সেটাই তাদের দিকে ঘুরে দাঁড়িয়েছে। কারণ অনেকদের বংশ রক্তিমদের বংশের চেয়ে ভালো। এখন হয়তো রক্তিমের পরিবার বংশজাত নিয়ে রেষারেষি করার জন্য উপযুক্ত জবাব পাবে। বিকালে জুনায়েদ, নবনী আর বেগম আতিকা বসার ঘরে বসে রিধি আর রোহানের বিয়েতে কী করবেন তা আলাপ আলোচনা করছিলেন। আর রিধি এসব কথাবার্তা পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। এসব কথাবার্তা শুনে তার বুকটা ছিঁড়ে যাচ্ছে। ইচ্ছে করছে মরে গিয়ে তার ভালোবাসার প্রমাণ দিতে, কিন্তু আত্মহত্যা মহাপাপ, আর মহাপাপীদের কোথাও স্থান হয় না। রিধি নিজের ঘরে এসে চোখের পানি মুছে অজু করে নিল।
তারপর নামাজ পড়তে বসলো। এখন মনকে শান্ত করার এটাই একমাত্র উপায়, কারণ এখন হয়তো তার সব সমস্যার সমাধান সৃষ্টিকর্তাই করতে পারবেন। তার কপালে যা আছে হবে, কিন্তু চাইতে তো দোষ নেই। রীতি নামাজ শেষে বিছানায় শরীর এলিয়ে দিল। তার এই মুহূর্তে বুকটা ভারী ভারী লাগছে, নিজেকে খুব নিঃসঙ্গ মনে হচ্ছে, চোখ ঝাপসা হয়ে আসছে। হতাশার অশ্রু রীতির গাল পেয়ে গড়িয়ে পড়ার আগে কলিং বেলের শব্দ হলো। সে সাথে সাথে বিছানা ছেড়ে উঠে পড়ল, চোখের পানিও মুছে নিল, আর মনে মনে ভাবল হয়তো রক্তিম এসেছে। এটা ভেবে সে মুচকি হাসলো, কারণ রক্তিমকে দেখলে তার অশান্ত মন শান্ত হয়ে যায়। তাছাড়া রক্তিম রীতির চোখের জল সহ্য করতে পারে না, তার মন খুব নরম। তবে সবার ব্যাপারে নয়, শুধু রীতির ব্যাপারেই সে খুব দুর্বল। তাই এই মুহূর্তে রীতিকে সহজ হতে হবে, নয়তো তার বিধ্বস্ত মুখ দেখলে রক্তিমের ভেতরটা একদম শেষ হয়ে যাবে। এটাই হয়তো ভালোবাসার দহন। এখানে পরস্পরের দরকার হয় না, এখানে স্পর্শের দরকার হয় না। চোখের ভাষায় এই দহন কমিয়ে দিতে পারে। রীতি ভালোভাবে চোখ মুখ ধুয়ে এলো, তার ফর্সা নাক আর চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। রীতি হালকা পাউডার লাগিয়ে লালচে ভাবটা আড়াল করে দিল। নবনী হোসেন দরজা খুলে রক্তিমের সাথে দিব্য, রোহান আর অপরিচিত তিনজনকে দেখে জিজ্ঞেস করলেন, আরে রোহান, দিব্য, তোমরা আসো আসো। আর রক্তিম, বাকিদের তো চিনলাম না। আগে ভেতরে আসতে দাও। কামাল সিদ্দিক এবং তার স্ত্রী আদিবা সিদ্দিকা সাথে অনেক এসেছে। অনেক দিব্য আর রোহানকেও সাথে নিয়ে এসেছে, কারণ একা আসতে সে খুব ইতস্তত বোধ করছিল। আর সে তো রক্তিমের বাবা মাকে ভালোভাবে চেনে না, কিন্তু দিব্যর সাথে তো তাদের অনেক আগে থেকেই পরিচয় আছে, তাই দিব্যকে সাথে করে নিয়ে এসেছে। আর রোহান যেহেতু বর্তমানে রীতির বাগদত্তা, সেহেতু কোনো ঝামেলা হলে সে সামাল দিতে পারবে, তাই অনেকও তাকে নিয়ে এসেছে। বেগম আতিকা রোহানের দিকে তাকিয়ে বলেন, জামাই বাবা, এরা কি তোমার আত্মীয়? না, অনেক আমাদের বন্ধু। আর উনি হচ্ছেন কামাল সিদ্দিক, অনেকের বাবা। আর ইনি হলেন আদিবা সিদ্দিকা, অনেকের মা। আচ্ছা, বসুন না। জি, আমার মেয়েকে দেখছি না যে, ও কোথায়? আপনার মেয়ে? জি, আমাদের মেয়ে সিদ্দিকা মরিয়ম অরণি। আমি ওর বাবা। আর আমি অরণির আম্মি। কথাটি শুনে জুনায়েদ এবং নবনী অনেক বড়সড় ধাক্কা খেলেন। জুনায়েদ অবাক কণ্ঠে বলেন, এত বছর পর? এবার অনেক নিজেই সম্পূর্ণ ঘটনা তাদের খুলে বলল। কামাল সাহেব বলেন, এবার আমার ওর মাকে ডেকে দিন। রক্তিম মাথা নাড়িয়ে রীতিকে ডাকতে ভেতরে চলে গেল। এরপর রীতির দরজায় কড়া নেড়ে বলল, রিধি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি দরজা খোলো। রীতি রক্তিমের কণ্ঠ শুনে সাথে সাথে দরজা খুলে পড়ল। কি সারপ্রাইজ? আমাকে কি আর বিয়ে করতে হবে না? বাবা মা আর নানু কি আমাদের সম্পর্ক মেনে নিয়েছেন? এর চেয়ে চমৎকার একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি চলো। রক্তিম এবার রীতিকে তার বাবা মা আর ভাইয়ের সামনে নিয়ে গেল আর বলল, এদের চিনতে পেরেছো? চেনা চেনা তো লাগছে। কামাল সাহেব মেয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলেন, মাই প্রিন্সেস, আমাকে চিনতে পারোনি? রীতির মনে পড়ে গেল তার বাপ্পিও তো তাকে প্রিন্সেস বলেই ডাকতো। সে এবার ঠোঁট ফুলিয়ে কেঁদে দিয়ে কাপা কণ্ঠে বলল, বাপ্পি, আম্মি। হ্যাঁ, আসো মা, বাপ্পির কাছে আসো। হঠাৎই এই পরিবেশটা একদম থমথমে হয়ে গেল। রীতির কান্নার শব্দ যেন বলছে, কোথায় হারিয়ে গিয়েছিলে তোমরা? কত মিস করেছি তোমাদের জানো? বাপ্পি, আম্মি, আমার এখানে ভালো লাগে না। আমাকে কি নিয়ে যাবে? আমি তোমাদের সাথে চলে যেতে চাই। এখানে কেউ আমায় ভালোবাসে না, সবাই আমাকে কাঁদায়। প্লিজ আমাকে নিয়ে যাও, আমি এখানে আর থাকবো না। আদিবা সিদ্দিকা মেয়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলেন, এত দুর্বল কেন লাগছে তোকে? ঠিক মতো কি খাস না, নাকি এখনো মুখে নিয়ে বসে থাকিস? আম্মি, আমি এখন অনেক বড় হয়ে গেছি, এখন আর মুখে নিয়ে বসে থাকি না। খেতে মন না চাইলে খাই না, আর কেউ জোরও করে না খাওয়ার জন্য। রিধির শেষ কথাগুলো নবনীর বুকে এসে তীরের মতো বিঁধেছে। তিনি এই 1 মাস রিধির সাথে অনেক বাজে ভাষায় কথা বলেছিলেন, ছোটোখাটো ব্যাপারেই তাকে খোঁচা দিয়েছেন। আর মেয়েটা ঠিকমতো খেত না, বেশি খিদে পেলে রান্নাঘরে এসে নিজে থেকেই খেয়ে নিত। কিন্তু তিনি একবারও রীতিকে খেতে ডাকেননি, উল্টো জুনায়েদ সাহেব মেয়েকে খাওয়ার সময় ডাকলে তিনি বিরক্ত বোধ করতেন।
এই 1 মাস তারা একসাথে খেতে বসেনি। রক্তিমও বাইরে থেকে খেয়ে আসতো। কখনো কখনো 3.5 না খেয়ে থাকতো বা রাতে সবাই ঘুমানোর পর রিধির সাথে ছাদে বসে খাওয়া দাওয়া করতো। একটা মাস যেন রিধির কাছে এক যুগের সমান ছিল। আর আজ রিধির জীবনে নতুন সূর্য উঠেছে। রক্তিম জানে না সে তার প্রেয়সীর জীবনসঙ্গী হতে পারবে কিনা, কিন্তু সে তার প্রেয়সীকে খুব দামি উপহারটা দিতে পেরেছে, তাই তার খুব খুশি লাগছে। এদিকে 2 ভাই বোনের আজ 1 যুগ পর দেখা হলো, আর বোনকে পেয়ে অনেক কাঁদছে। রোহান আজ প্রথম অনেককে কাঁদতে দেখেছে। আসলে ছেলেরাও কাঁদে। প্রিয় মানুষগুলো হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার আনন্দ এক মিশ্র অনুভূতির জন্ম দেয়, আর সেই অনুভূতি প্রকাশ পায় চোখের নোনা জল হয়ে। কামাল সিদ্দিক আর আদিবা সিদ্দিকা মেয়েকে নিয়ে যেতে চান। তারা তাদের মেয়েকে নিয়ে যাবেন। এই কথাটা জুনায়েদ সাহেব মানতে পারছেন না। নবনীর চোখে মুখেও অদ্ভুত অনুশোচনা আর অপরাধবোধ জন্ম নিয়েছে। তাদের গলার মাঝে কথা আটকে গেছে। জুনায়েদ সাহেব বলেন, আপনারা এভাবে নিয়ে যেতে পারবেন না। আমরা রিদিকে ছাড়া কিভাবে থাকবো? আমি চলে যাব। আমাকে নিয়ে যাবে বাপ্পি, প্লিজ। আমি এখানে থাকতে চাই না, আমার এখানে ভালো লাগে না। রিদিমা, কি বলছিস এসব? তুই বাবাকে ছেড়ে চলে যাবি? বাবা, আমাকে ক্ষমা করে দাও, তুমি অনেক ভালো, কিন্তু আমি ভালো মেয়ে হতে পারিনি। আর আমি এখানে বেশি দিন থাকলে হয়তো মরেই যাব। আমি বাঁচতে চাই, আমাকে একটু বাঁচতে দেবে? রিধির কথা শুনে নবনীর চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। তিনি হয়তো রিধিকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছেন, তাই তার কিছু বলার আর কোনো অধিকার নেই। তিনি চুপচাপ সরে পড়লেন। এদিকে জুনায়েদ সাহেব সোফায় বসে পড়লেন। তার সব শক্তি যেন হারিয়ে গেছে। মেয়ে বিয়ে দিলে যখন শ্বশুরবাড়ি চলে যায় তখন কোনো ভয় থাকে না, বরং দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারার শান্তি মনের মাঝে ফুটে ওঠে। মেয়ে তো মাঝে মাঝে বাবা মাকে দেখতে আসবেই, কিসের ভয়? কিন্তু আজ জুনায়েদ সাহেবের মনে ভীষণ ভয়, কারণ মেয়ে তো আর শ্বশুরবাড়ি যাচ্ছে না, মেয়ে তো যাচ্ছে তার আসল বাবা মার কাছে। আর হয়তো সে ফিরে আসবে না। শ্বশুরবাড়ি থেকে সে তার আসল বাবা মাকে দেখতে আসবে, তাদের তো দেখতে আসবে না। হয়তো রিধির উপর তাদের আর কোনো অধিকার নেই। আজ এত বছরের ভালোবাসা, স্নেহ, মায়া সব কিছুই 1 মাসের চাপে নষ্ট হয়ে গেছে। হারিয়ে গেছে বিশ্বাস, ভেঙে গেছে মনের সম্পর্ক, কমে গেছে ভালোবাসা আর শ্রদ্ধা। এই দিনটিও যে একদিন আসতে পারে তা কেউ ভাবতে পারেনি। এদিকে রিধি তার প্রয়োজনীয় জিনিস ছাড়া সাথে আর কিছুই নিল না। তবে সে রক্তিমেতাও সব কিছু নিয়ে যাচ্ছে, কারণ এ বাসায় শেষ মুহূর্ত পর্যন্ত একমাত্র রক্তিমই তার পাশে ছিল। রিধি যাওয়ার আগে রক্তিম তার হাত শক্ত করে ধরে বলল, আমার অপেক্ষায় থাকবে তো? যতদিন বেঁচে আছি ততদিন তোমার অপেক্ষায় থাকবো। রিধি প্রশান্ত চিত্তে রক্তিম আর জুনায়েদ হোসেনের থেকে বিদায় নিয়ে তার আসল গন্তব্যে চলে গেল। এখন আর তাকে ভালোবাসা ত্যাগ দিয়ে জোর করে অন্যের বউ সাজতে হবে না। সে এই চাপ থেকে মুক্ত। অনেক রোহানের কাছে এসে বলল, রোহান, তোকে কি বলে যে ধন্যবাদ দেবো আমি জানি না। তুই বিপদে আমার বোনটার হাত ধরে ওকে বাঁচিয়েছিস। রিধির কষ্ট আমি বুঝতে পেরেছিলাম, আর তাই আমার যা ভালো মনে হয়েছিল আমি সেটাই করেছি। একসময় তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম। লোকে বলে যাকে ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না। আমারও তাই হয়েছিল। আমাকে ক্ষমা করে দিস দোস্ত। আমি জানি তুই কেন এমন করেছিস, আর তাই তোকে ধন্যবাদ। তুই আমার ভাইটার সাথে ছিলি, ওকে অনেক সাপোর্ট করেছিস। আমি জানি তুই ঈশাকে পছন্দ করতি, তাই আমি চাইনি তোর জন্য দিব্য কষ্ট পাক, কারণ ছেলেটা অনেক আগে থেকে ঈশার ভালোবাসা পাওয়ার অপেক্ষায় ছিল। এখন এসব কথা বাদ দে। রিধির খেয়াল রাখিস, মেয়েটা অল্প বয়সে অনেক বেশি কষ্ট সহ্য করে ফেলেছে। রোহান, একটা কথা ছিল। রিধি হয়তো চাপের উপর এই সম্পর্কের মত দিয়েছিল। আমি ইটস ওকে। রিধি যদি এই সম্পর্কে আর আগাতে না চায় আমার কোনো সমস্যা নেই। সম্পর্ক তো মন থেকেই সৃষ্টি হয়, কারো জোরের উপায় নেই। আমি রিধিকে এই যন্ত্রণা থেকে বাঁচানোর দায়িত্ব নিয়েছিলাম মাত্র। হয়তো কখনো রিধিকে ওভাবে ভালোবাসতে পারতাম না যেমনটা ওর প্রাপ্য। আর রক্তিম ভাইয়ার মতো তো কখনোই সম্ভব হতো না। একদিন তোর জীবনেও ভালো কেউ আসবে। আমি তার অপেক্ষায় থাকি না। হয়তো আসবে, হয়তো কখনোই আসবে না। 4 বছর খুব যত্নের সাথে ঈশাকে এই মনের মাঝে আগলে রেখেছিলাম, আর 1 বছর আগেই সে আমার চোখের সামনেই অন্যের হয়ে গেল। তাও আবার এখন আমার ভাইয়ের বউ হয়ে আমার আশেপাশেই থাকে। তাই বিয়ে করে আমি মন থেকে ওর মায়াটা কাটাতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যটাও যে আর আমাকে একটা সুযোগ দিচ্ছে না।
তাই এখন আর কারো অপেক্ষায় থাকবো না। একাকিত্ব আমার জীবনের কালো ছায়া, যেটা হয়তো 1000 বছর অপেক্ষা করলেও আমাকে মুক্তি দেবে না। অপেক্ষারত কিছু মানুষের জীবন থেকে কেটে গেল 1টি মাস। এই 1 মাসে বদলে গেছে পুরনো স্বভাব, অভ্যাস, পরিবেশ ও আবেগ অনুভূতি। এসেছে নতুন ভালোবাসার স্রোত। এখন রিধি তার নতুন পরিবেশে অনেক ভালো আছে। তার প্রিয় মানুষগুলো তাকে 1 মাস আগে সে ব্যথা যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে, কিন্তু রক্তিম রিধিহীন জীবনে অভ্যস্ত। ইদানিং তার বেশিরভাগ সময় ঘরের বাইরেই কাটে, কারণ ওই ঘরের 4 দেওয়ালের মাঝে রিধির স্মৃতি আটকে আছে। এখন সে অনেক রাত করেই ঘরে ফেরে। রিধি যে রুমে থাকতো মাঝে মাঝে সেখানে গিয়ে মধ্যরাত পর্যন্ত বসে থাকে। সে কোনোভাবেই রিধির মায়া কাটাতে পারছে না। এই 1 মাস রক্তিম রিধির সাথে কোনো যোগাযোগ করেনি, কারণ সে চায় না রিধির নতুন জীবনে আবার কোনো ঝামেলা আসুক। কারণ সে মনে করে একমাত্র তার জন্যই রিধিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। তবে সে কয়েকদিন পর পর অনেকের কাছ থেকে রিধির খবর নেয়, আর এ দেশে অনেক ভালো থাকে। অন্যদিকে রক্তিমের এমন ছনছাড়া চলাফেরা নবনী হুসাইন সহ্য করতে পারছে না। তিনি নিজের ব্যবহারে খুবই অনুতপ্ত। জুনায়েদ হোসেন আর রক্তিম যখন দেশের বাইরে ছিল, রিধি তার একমাত্র কথা বলার সঙ্গী ছিল। সকাল থেকে রাত পর্যন্ত রিধির বকবকানি চলত, কিন্তু নবনী বিরক্ত হতেন না, বরং তার ভালোই লাগতো। মাঝে মাঝে নবনী হুসেন বাইরে গেলে রিধি তার পছন্দের খাবার বানিয়ে রাখত। মানুষের মন জয় করার মতো সব গুণ রিধির মাঝে ছিল, কিন্তু রিধি গুণগুলোর চেয়ে নবনী হুসাইন তার বংশের নামটিকেই গুরুত্ব দিয়েছিলেন। আর আজ রিধির কথা তার খুব মনে পড়ছে। আমাদের সমাজে এমন বংশজাতের পার্থক্য বহু দেখা যায়। আমরা একটা মেয়ের মাঝে লুকিয়ে থাকা সৌন্দর্য খুঁজি না, মেয়েটির ভালো কোনো গুণ আছে কি না তা দেখার সময় আমাদের নেই। মেয়েটির সৃজনশীলতা কেমন, মেয়েটির বর্তমান সমাজ নিয়ে দৃষ্টিভঙ্গি কেমন, মেয়েটির চরিত্র কেমন, সমাজ এসব বিষয়ে তেমন গুরুত্ব দেয় না। অথচ এসবই হচ্ছে একটি মেয়ের মাঝে লুকিয়ে থাকা গুণ। বংশের নাম, বাবার বাবা, দাদার বাবা, কোন বংশের বাবা কি করেন, দাদা কি করতো, এসব দেখে যারা একটি মেয়েকে বিচার করতে যায়, তারা সমাজের কিছু অন্ধকারের বীজ বুনে দেয়, যা নতুন নতুন অন্ধকার সংস্কারের জন্ম দেয়। জুনায়েদ নবনীর সংসারে এখন আর কোনো আমেজ খুঁজে পাওয়া যায় না। তাদের ঘর জুড়ে নীরবতা বিরাজ করে। রিধি যাওয়ার পর থেকেই জুনায়েদ সাহেব চুপ হয়ে গেছেন। স্ত্রী নবনীর সাথেই তেমন একটা কথা বলেন না। রক্তিমও প্রয়োজন ব্যতীত কারোর সাথে কথা বলে না। এদিকে বেগম আতিকা ঘরের পরিস্থিতি দেখে খুলনায় ফিরে যান, কারণ নবনী তার পরিবারের অশান্তির জন্য তার মাকেই দায়ী করেছেন। যদিও নবনী হুসাইনের দোষটাই বেশি ছিল। তিনি যেহেতু রিধির খুব কাছের মানুষ ছিলেন, অন্তত তিনি সব কিছু ভুলে রিধি আর রক্তিমের সম্পর্কটি মেনে নিতে পারতেন, কিন্তু তিনি সব ঝামেলা আরও বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে আজকাল রোহানার রিধির মধ্যে খুব ভালোই সম্পর্ক তৈরি হয়েছে। রিধির ছোটবেলা থেকেই গান শেখার খুব ইচ্ছে ছিল, পাশাপাশি সে এখন গিটার বাজানো শিখতে চায়। তাই অনেক তার বোনকে গিটার কিনে দিয়েছে, আর রিধিকে গান শেখানোর দায়িত্ব রোহানকে দিয়েছে। এখন রোহান প্রতিদিন অনেকদের বাসায় এসে রিধির গানের ক্লাস নেয়। কখনো কখনো রিধি দিয়ার সাথে রোহানদের বাসায় চলে আসে। ভাগ্যক্রমে দুই পরিবারের মধ্যে রোহান আর রিধির সম্পর্ক ভাঙ্গার ব্যাপার নিয়ে কোনো মনোমালিন্য হয়নি, বরং রাজিয়া ও ফয়সালের সাথে আদিবা ও কামাল সাহেবের ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। এদিকে শেষ 1 মাস রোহানকে অনেক পরিবর্তন করে দিয়েছে। যে ছেলে কখনো হাসির কথা শুনেও হাসতো না, সে এখন হাসির কারণ খুঁজে পেয়েছে। আর রিধি হলো তার হাসির একমাত্র কারণ। সে প্রতিদিন অদ্ভুত সব কথাবার্তা বলে রোহানকে হাসায়। মাঝে মাঝে তো রোহানকেই হোমওয়ার্ক দিয়ে দেয়, আর তা হলো মজার মজার গল্প বানিয়ে নিয়ে আসা। তা শুনে রিধি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবে। আর এসব গল্প বানানোর জন্য রোহানকে গুগল সার্চ করতে হয়। তবে রিধিকে হাসাতে পারলে রোহানের অনেক ভালো লাগে। রোহান এখন রিধিকে ভালোবাসতে শুরু করেছে, তবে বন্ধুর মতো। দিব্য যেমনটা গুরুত্বপূর্ণ ছিল, রিধিও রোহানের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দিব্য যেভাবে রোহানকে বুঝতো, রিধিও ঠিক সেভাবেই
রোহানকে বুঝতে পারে। তবে রিধি আর ঈশার মধ্যে অনেক পার্থক্য আছে। রিধিকে সে বন্ধু হিসেবে ভালোবাসে আর ঈশাকে তার জীবনের অংশ হিসাবে। রিধিকে হারিয়ে ফেলার কোনো ভয় কাজ করে না, আর রিধিকে কাছে পাওয়ার ইচ্ছেও তার মাঝে নেই। কারণ বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না, আর বন্ধুত্ব কখনো ভিন্ন বাসনাও জাগিয়ে দেয় না। কিন্তু ঈশাকে হারানোর ভয় সবসময় রোহানের মাঝে ছিল, আর তাকে কাছে পাওয়ার তীব্র বাসনাও ছিল। তাকে খুব ভালোবাসতে ইচ্ছে করত, কিন্তু রোহান পারেনি, কারণ ঈশা তার ভাগ্যে ছিল না। প্রথম ভালোবাসা ভুলে যাওয়া সহজ নয়, আর রোহান ঈশাকে ভুলতেও চায় না। ইদানিং ঈশার জন্য রোহানের কষ্ট হয় না, বরং দীপর ঈশাকে একসাথে দেখলে তার খুব শান্তি লাগে। মাঝে মাঝে তো সে নিজ থেকেই ঈশার সাথে কথা বলতে যায়, আর দিব্য বাসে না থাকলে ঈশাকে ভার্সিটির জন্য বাসও তুলে দিয়ে আসে। কিন্তু কিছু মাস আগেও রোহান নিজেকে ঈশার কাছ থেকে দূরে রেখেছিল, কারণ সে ভীত ছিল তার যদি ঈশার প্রতি মোহ বেড়ে যায় তখন সব কিছু আরও জটিল হয়ে পড়বে। তার ভয় হতো যদি দিব্য কোনোভাবে বুঝতে পারে সে যে ঈশাকে পছন্দ করে, তখন দিব্যর সাথে তার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তখন হয়তো বাবা মা দিয়া ঈশা দিব্য কারোর সামনে সে মাথা তুলে দাঁড়াতে পারবে না। একটা সময় ছিল যখন তার নিজেকে স্যাঁচড়া মনে হতো, তবে ভাবতেও লজ্জা করতো যে সে তার ভাইয়ের বউকে নিয়ে স্বপ্ন দেখেছিল, তাই সে সবসময় নিজেকে গুটিয়ে রেখেছিল। কিন্তু এখন তার আবেগ নিয়ন্ত্রণে এসেছে। এখন আর সে সারাদিন ঈশাকে নিয়ে ভাবে না, তার ভাবনার জগতে অনেক কিছুর জায়গা হয়েছে। এখন তার ব্যস্ত সময় কাটে সারাদিন অফিস, বিকেলে রিতেদের বাসায় যাওয়া, আর রাতে মা বাবা ভাই বোনের সাথে আড্ডা। আবার সারাদিনের ব্যস্ততার পর রাতে অফিসের কাজও করতে হয়, আর এরপরই তার ভীষণ ঘুম পায়। তখন আর ঈশার কথা মাথায়ও থাকে না, সে ঘুমের রাজ্যেই তলিয়ে যায়। ব্যস্ত মানুষ আবেগের বশে আসে না, উল্টো আবেগ তাদের কাছে আসতে ভয় পায়। ব্যস্ততার ভিড়ে ভালোবাসা অনেক সময় চাপা পড়ে যায়, এটাই বাস্তবতা। যারা অলস সময় কাটায় তাদের মাঝে আবেগকেন্দ্রিক ভাবনার জন্ম হয়, তারা ভাবনার জগৎ থেকে বের হতে পারে না, আর এই ভাবনা তার মনের অনেকাংশ জ্বালিয়ে দেয়, যেমনটা রোহানকে জ্বালিয়েছিল ঈশার ভাবনা। ঈশার মায়া ত্যাগ করতে না পেরে সে অনেক বেশি আঘাত পেয়েছিল, আর এখন ঈশার প্রতি ভালোবাসা চাপা পড়ে গেছে ব্যস্ততার আড়ালে। দিয়ার জীবনে এসেছে নতুন ভালোবাসা, দিয়া এখন সেই ফেক আইডির মালিকের মায়ায় পড়ে গেছে। কিন্তু কে সেই মালিক তা সে এখনও বুঝতে পারছে না। তবে তাদের প্রতিদিনই নিয়ম করে টুকটাক কথাবার্তা হয়, আজও এর ব্যতিক্রম হয়নি। সেই ফেক আইডি থেকে আজও দিয়ার ইনবক্সে মেসেজ এলো। হাই মিস দিয়া, তুমি সারাদিন কোথায় ছিলে? ব্যস্ততার সময় কেটেছে। এত কিসের ব্যস্ততা? তুমি না বললে তোমার পড়াশোনার চাপ নেই? পড়াশোনার চাপ নেই তো কি হয়েছে, বসের চাপ তো আছে। বস কি তোমাকে দিনরাত চাপ দেয়? মিথ্যে কথা কেন বলছো? আমার ভাইয়াদের তো কোনো চাপ নেই, অফিস থেকে বিকেলেই চলে আসে, এরপর তো আর কোনো কাজ নেই। তোমার নিশ্চয়ই আর একটা আইডিয়া আছে, তুমি বিভিন্ন ফেক আইডি থেকে মেসেজ দিয়ে মেয়েদের সাথে ছ্যাঁচড়ামি করো, তাই না? আমি তো শুধু তোমার সাথেই ছ্যাঁচড়ামি করি, তুমি ছাড়া আর কাউকে মনে বসাতে না পারি। তুমি আমার গল্পের এক মায়াভরা কুমারী, তোমার জন্য সব ব্যস্ততা ছাড়তে পারি। তুমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেসেজের রিপ্লাই দাও কেন? সোজাসুজি লিখলে কি সমস্যা? ঘুরিয়ে ঘুরিয়ে বলো, তাই তোমার মেসেজ আসতে অনেক দেরি হয়। তোমার জন্য সময় ব্যয় করতে ভালো লাগে। তুমি না জীবন বড়ই রসহীন আর বাজে। তোমায় নিয়ে লেখা কবিতা ঘুরে মনের আশেপাশে, হৃদয় জুড়ে রং তুলিগুলো শুধু তোমার ছবি আঁকে। ভালো হয়েছে। আর শোনো, তুমি এত দেরি করে আর রিপ্লাই দেবে না, বিরক্তিকর একটা। আমি বিরক্তিকর? হ্যাঁ। আচ্ছা ঘুমিয়ে পড়ো, আগামীকাল তোমার ক্লাস আছে। দিয়া মেসেজটি পড়ে ঘাবড়ে গেল, সাথে সাথেই লিখলো, রাগ করেছো? কিন্তু ফেক আইডির মালিক অফলাইনে চলে গেছে, তাই সে আর মেসেজটি দেখেনি। এদিকে দিয়ার এখন আর কিছুই ভালো লাগছে না, মনে মনে ভাবছে কি দরকার ছিল তাকে বিরক্তকর বলার? কবিতাগুলো পড়ে তো ভালোই লাগছিল, বেশি ঢং করতে গিয়ে এখন নিজের মনের 12টা বাজিয়ে দিয়েছি। এখন সে যদি আর মেসেজ না দেয়। এসব ভাবতে ভাবতে দিয়া সারা রাত ছটফট করতে লাগলো, আর ঘুমটাও তার দেরিতে এলো। পরের দিন দুপুরে ভার্সিটি ক্লাস শেষ করে দিয়া রিধির জন্য দাঁড়িয়েছিল, কারণ এখন তারা একসাথে বাসায় ফিরবে। হঠাৎ পেছন থেকে রিধি বলে উঠল,
হাই দিয়া, আমার জান। আমার জান, বাহ, আজ তোকে এত খুশি খুশি কেন লাগছে? জানিস আজকে কি হয়েছে? হুম 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 বল না, এত ঢং করছিস কেন? আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাইয়া আজ আমাকে বলেছে আমার হাসিটা নাকি খুব সুন্দর। হায় কি ভালো লাগছে আমার। ইস, আগে জানলে মোবাইলে রেকর্ড করে রাখতাম আর ওই রাক্ষসটাকে পাঠিয়ে দিতাম। একটা রাক্ষস একটা ফোনও দেয় না আমাকে। অমন কথা শুনলে তো সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। রক্তিম ভাইয়ার সাথে তোর কথা হয় না? না, কিন্তু পচাবাসী রাক্ষসটা ঠিকই অনু ভাইয়াকে ফোন দেয়। আমি দেখেছি ভাইয়ার ফোনে তার অনেকগুলো কল এসছে, অথচ আমাকে একটা কলও দেয় না। থাক, আমি আর দিব না, দেবদাস হয়ে যাক, আমার কি। এদিকে দিয়া চুপচাপ হাঁটছে। দিয়ার মন খারাপ দেখে রিধি বলল, তোর আবার কি হলো? মুখটা কেমন ঈদের চাঁদের মতো করে রেখেছিস কেন? ঈদের চাঁদ? হ্যাঁ, সুন্দর মুখ বাঁকা করে রাখলে ঈদের চাঁদের মতো দেখায়। দেখিসনি ঈদের চাঁদ কেমন বাঁকা হয়? আরে ধুর, আর বলিস না, আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। তোকে বলেছিলাম না, ওই যে ফেক আইডি থেকে একটা ছেলে আমাকে মেসেজ দেয়। আমার মনে হয় সে আমার কথায় রাগ করেছে। তাই? ইস, আমার জান পাখিটার প্রেমের ঘুড়ি আকাশে ওড়ার আগেই ছিঁড়ে গেল। রিধি, সবসময় ফাজলামও ভালো লাগে না। আরে কোন বুড়ো টাকলা ভুড়ি যুক্ত নাক বোচা তোর প্রেমে পড়েছে আর তুই তার জন্য মরে যাচ্ছিস? তোকে কে বলেছে ছেলেটা বুড়ো? আর তুই কিভাবে জানতে পারলি ছেলেটা যুবক সম্প্রদায়ের মধ্যে পড়ে? রক্তিমের চেয়ে বুড়ো হলে তো শেষ। এখন তো আমার মাথায় কোনো ভুড়িওয়ালা লোকের চেহারা ঘুরছে। রক্তিম ভাইয়া বুড়ো? উনি তো অনেক স্মার্ট। হ্যাঁ, রক্তিম হচ্ছে আমার স্মার্ট বুড়ো। খবরদার আমার বুড়োর দিকে নজর দিবি না। তুই তোর ওই ফেক আইডির বুড়াটার দিকে নজর দে। আমি রক্তিম ভাইয়ার দিকে নজর দিচ্ছি না, আর আমি জানি ও বুড়ো না। ও তাই? ওরে আমার প্রেমিকা রে, কত ভালোবাসা তার ওয়ের জন্য। রিধি, কি ও শুরু করেছিস? মা, তুই তো বললি, আমার মন বলছে ও বুড়ো না। না, আমারও বুড়ো। এ হতে পারে না, আমি মানবো না, কখনো না। রিধি কথাগুলো বলেই হাসতে হাসতে বসে পড়ল আর দিয়া মুখ ভেঙচি দিয়ে চলে গেল। এরপর রিধিও তাড়াতাড়ি উঠে দিয়ার পেছন পেছন গিয়ে বলল, দিয়া দাঁড়া না, মজা করছিলাম, সরি। যা এখান থেকে, কথা বলিস না আমার সাথে। এরপর রিধি পুরো রাস্তা দিয়াকে খেপিয়ে গেছে। আর দিয়া রিধির সাথে রাগ করেনি, কারণ রিধির এই ক্ষেপণের মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে। তবে দিয়া এখন তার ফেক আইডির প্রেমিকের পরিচয় জানার অপেক্ষায় আছে। দিয়া বাসায় আসার পর থেকেই ঘরে ঘরে পায়চারি করছে। একবার রুমে আসে, আরেকবার বারান্দায় যায়, আবার হঠাৎ করে খাটে বসে মোবাইলের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতিরিক্ত চিন্তার চাপে সে দুপুরে ভালোমতো খাওয়া দাওয়া করেনি, কারণ রাতে যে তার ফেক আইডির প্রেমিক অফলাইন হয়েছে, এখনও সে অনলাইনে আসেনি। দিয়া এই 1 মাসের মধ্যেই অপরিচিত মানুষটির মায়েই পড়ে গেছে। ছবি তো বহুদূর, সে জানেও না ফেক আইডিটি কি আদৌ কোনো ছেলের নাকি কোনো মেয়ের। ছেলে হলেও ছেলেটা বুড়ো নাকি যুবক, যুবক হলেও কোনো বিবাহিত পুরুষ নয় তো। এসব এখন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। শেষমেশ দিয়ার অপেক্ষার অবসান ঘটিয়ে সন্ধ্যায় তার প্রেমিক অনলাইনে এলো। অজানা মানুষটির নামের পাশে সবুজ বাতি জ্বলে ওঠার সাথে সাথে দিয়ার ঠোঁটে হাসি রেখা ফুটে উঠল। তার চোখে মুখে আলোকিত ভাব দেখে মনে হচ্ছে তার মনে সন্ধ্যার মৃদু অন্ধকারও নতুন সূর্য উঠেছে। সে তাড়াতাড়ি মেসেজ দিয়ে বলল, তুমি কি রাগ করে আছো? তোমার সাথে কি রাগ করে থাকা যায়? আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো। 1 মাস হয়ে গেল, এখনো তোমার নাম বলনি। তোমার নামটা কি আজ বলবে? নায়ক। মানে? আমি তোমার মনের নায়ক। এসব ফাজলামো করো না তো, অসহ্য। কি হয়েছে, এমন করছো কেন? এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না আমার সাথে। আমি আর তোমার সাথে কখনো কথা বলবো না। গুড বাই। দিয়ে আর কোনো সুযোগ না দিয়ে আইডিটি ব্লক করে দিল। এখন তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করেনি। সে যদিও আইডির মালিকের প্রেমে পড়ে গেছে, কিন্তু এখন যদি মায়া বাড়িয়ে ফেলে তখন অনেক কষ্ট হবে, কারণ সে রিধিকেও ভালোবাসার জন্য কষ্ট পেতে দেখেছে। তাই সে কাউকে ভালোবাসতে চায় না, কষ্ট পেতে চায় না। দিয়ে আজ এক অদ্ভুত যন্ত্রণাদায়ক রাত কাটিয়েছে। তার একবার ইচ্ছে করেছে ব্লক খুলে মেসেজ দিয়ে মনটাকে শান্ত করতে, আবার মনকে বারণ করছে এই ভেবে যে যদি ফেক আইডির মালিক একজন প্রতারক হয়,
বলা তো যায় না, হয়তো তার সাথে প্রেমের অভিনয় করছে। কয়েকদিন পর রিধি আর দিয়া ভার্সিটি থেকে মেলায় ঘুরতে এসেছে। মেলায় প্রচুর ভিড়। ভিড়ের মাঝে হঠাৎ কেউ একজন দিয়ার হাত ধরার সাথে সাথেই ছেড়ে দিল। সে চমকে উঠল, কিন্তু এতগুলো মানুষের মাঝে কেই বা তার হাত ধরল সে বুঝতে পারল না। আর এটা কোনো ভুল স্পর্শ ছিল না। সে অনুভব করেছিল একটা হাত আলতোভাবে তার হাতটি নিজের হাতের মুঠোয় নেওয়ার সাথে সাথে ছেড়ে দিয়েছে। আজ রিধি আর দিয়া হাত ভর্তি কেনাকাটা করেছে। এরপর মেলায় ঘোরাঘুরি শেষ হলে রিধি অনিককে ফোন দিয়ে আসতে বলল। অনিক অনেকক্ষণ পর তাদের সামনে এসে দাঁড়ালো। এরপর দিয়া আর অনিকের চোখাচুকি হয়ে গেল, আর দিয়ার সাথে সাথে চোখ নামিয়ে ফেলো। কিন্তু কেন যেন দিয়ার মনে হয়েছে অনিকের চোখের মাঝে এক অদ্ভুত রহস্য ছিল। এদিকে রিধি দিয়াকে বাসায় নিয়ে এলো। আদিবা সিদ্দিকা দিয়াকে দেখে খুশি হলেন। তিনি দিয়ার সাথে গল্প জুড়ে দিলেন। আদিবা সিদ্দিকা খুব সাদা মনের মানুষ। যে কোনো বয়সের মানুষের সাথে তিনি খুব ভালোভাবে মিশে যেতে পারেন। অনেকক্ষণ গল্প করার পর তিনি বলে উঠলেন, তুমি বসো মা, আমি নাস্তা বানিয়ে আনছি। না আন্টি, আমি বাসায় যাব। তোমার ভাইয়া আসবে, তখন চলে যেও। রুহান ভাইয়া আমাকে গান শেখাতে আসবে। আজকে তুইও না হয় আমার সাথে ফ্রি ক্লাস করিস। আমার খুব লজ্জা লাগছে রিধি। ও মা, ছেলে দেখতে এসছে নাকি? এত লজ্জা পাওয়ার কি আছে? দিয়া চোখ বড় বড় করে রিধির দিকে তাকালো। এরপর অনিকের দিকে তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নিল। অনিক দিয়ার দিকে তাকিয়ে মুচকি এসে তার রুমে চলে গেল। এরপর রোহান এসে রিধির ক্লাস নেওয়া শেষে দিয়াকে নিয়ে চলে যাওয়ার আগে আরও একবার দিয়া অনিকের মুখোমুখি হলো। এবার অনিক অদ্ভুত দৃষ্টিতে দিয়ার দিকে তাকিয়ে আছে। দিয়া এবার আর চোখ নামায়নি। সে অনিককে ভালোভাবে দেখছে। মনে মনে ভাবছে সে ফেক আইডির মালিক অনিক হবে না তো। বাসায় এসে দিয়া ফেক আইডি থেকে আসা সব মেসেজ আবার পড়তে লাগলো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এই কয়েকদিন দিয়া কোনো কারণ ছাড়াই আগের মেসেজগুলো অনেকবার পড়েছিল। কিছু কিছু মেসেজ পড়তে পড়তে একদম মুখস্থ হয়ে গেছে। এখন তার মনে হচ্ছে হয়তো অনেকই হতে পারে। তাছাড়া তার আর কাউকে সন্দেহ হচ্ছে না। এতদিন তো তার অনেকের কথা মাথায় ছিল না, কিন্তু আজ অনিককে দেখে তার মনে পড়ল সে কলেজ গেটের সামনে অনেকবার অনিককে দেখেছিল। আর অনিক যেহেতু দিয়াদের বাসায় আসতো, সেহেতু দিয়ার অনেক পছন্দ অপছন্দের কথাও জানতো। আর দিব্য যেদিন ঈশাকে প্রপোজ করেছিল সেদিন অনিকও তার পেছনে অনেক ঘুরঘুর করেছিল। এসব ভাবতে ভাবতে হঠাৎ দিয়ার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। সে দেরি না করে মোবাইল হাতে নিল আর ফেক আইডিটা আনব্লক করে মেসেজ দিয়ে বলল, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? দিয়া সারা রাত উত্তরের অপেক্ষায় বসেছিল, কিন্তু কোনো সাড়া পায়নি। আজ রিধি ভার্সিটি যায়নি, কারণ সে আজ রক্তিমের গোয়েন্দাগিরি করবে। ক্লাসে একটা মেয়ের সাথে তার খুব ভাব জমেছে। মেয়েটির নাম বর্ণালী। সে খুব আবেগী আর অল্পতেই কান্না করে দেয়। একটা দিন রিধির সাথে কথা না বলে তার ভালো লাগে না, কারণ রিধিকে সে খুব পছন্দ করে। দিয়ার রিধি যখন বাদ ভাঙ্গা কথা বলে তখন বর্ণালীর খুব খারাপ লাগে, কারণ সে ছোটবেলা থেকেই তেমন কারোর সাথে ঘনিষ্ঠ হতে পারেনি। খুব শান্ত স্বভাবের ছিল, তাই বন্ধুও তেমন হয়নি। যারা হয়েছিল তারাও তাকে মাঝে মাঝে কষ্ট দিত। বর্ণালী দেখতে খুবই মায়াবী, কিন্তু একটু নাদুস নুদুস, তাই সবাই তাকে ব্যাংক করে বিভিন্ন নামে ডাকত। তার পাশে কেউ বসতেও চাইতো না। কিছু ছেলে তো বাঁকা চোখে তাকায়, কিন্তু একমাত্র রিধির কাছে সে অনেক গুরুত্বপূর্ণ। রিধি তাকে বর্ণ বলে ডাকে। রিধি ক্লাসে না গেলে বর্ণও যায় না, আর আজও তার ক্লাসে যায়নি। নাস্তা খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল রিধি। বর্ণকে নিয়ে চলে গেল রক্তিমের অফিসের সামনে। সে একটা মাস তার ভালোবাসার মানুষকে দেখেনি, আর কতদিনই বা না দেখে থাকবে। তাই রক্তিমকে এক নজর দেখার জন্য চলে এলো। রিধি মাথায় ওড়না, মুখে মাস্ক আর চোখে সানগ্লাস লাগিয়েছে, যাতে রক্তিম কোনোভাবেই তাকে চিনতে না পারে। বর্ণ আশেপাশে তাকিয়ে বলল, রিধি, তোর রাক্ষস কি বিদঘুটে জায়গায় থাকে? রিধির চোখ ছোট ছোট করে বর্ণর দিকে তাকালো। বর্ণ বলল, কি হয়েছে? এইভাবে তাকিয়ে আছিস কেন? খারাপ কি বলেছি? এইখানে তুই বিয়ে করে কিভাবে থাকবি? মনে হচ্ছে ফ্যাক্টরি। জি, এটা আসলেই ফ্যাক্টরি। এটা রক্তিমের অফিস। আর শোন, রক্তিমকে রাক্ষস শুধু আমিই বলবো, তুই ওকে বড় ভাইয়া বলে ডাকবি।
কি বলে ডাকবি? বড় ভাইয়া। হ্যাঁ, মনে থাকে যেন। রক্তিম শুধু আমার রাক্ষস, আর কারো না। আচ্ছা, এখন আমরা কি করব? দাঁড়িয়ে থাকবো? না, ভেতরে যাব। মনে হচ্ছে আমরা ডাকাতি করতে যাচ্ছি। প্রচণ্ড ভয় লাগছে। ধরা খেলে আমাদের যদি পুলিশে দিয়ে দেয়? আমি কে? হ্যাঁ, রিধি। জি না, তোর বড় ভাইয়ার জান প্রাণ। কেউ আমাদের গায়ে হাত দিলে চোখ থেকে সানগ্লাস নামিয়ে মুখের মাস্ক টেনে খুলে যদি একবার নায়িকার মতো চিৎকার করে বলি, বাঁচাও রক্তিম, দেখবি আলোর বেগে কিভাবে ছুটে আসে আমায় বাঁচাতে। হ্যাঁ, তখন পুলিশও উড়ে যাবে রক্তিম ছুটে আসার বাতাসে। বড় ভাইয়ের কাছে কি সুপারন্যাচুরাল পাওয়ার আছে? না, ভালোবাসার পাওয়ার আছে। ও মা গো, টুডু লাভ। বর্ণালীকে হাসতে দেখে রিদি মুখ ভেঙচি দিয়ে অফিসে ঢুকে গেল। বর্ণও তার পেছন পেছন গেল আর আশেপাশে দামি দামি গাড়ি দেখে বলল, রিধি, এগুলো কি সব বড় ভাইয়ার? আরে না, এইগুলো ওদের কোম্পানির প্রোডাক্ট। কোথায় যাচ্ছে? আপনাদের বস নাদিম হোসেন রক্তিমের সাথে দেখা করতে যাচ্ছি। স্যার, ওনার কেবিনে আছেন। আপনাদের পরিচয়? আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি।